শ্রোতা বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে ফিরে দেখা 2023। অবসর নিলেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা। অ্যাসিড আক্রান্তদের হার না মানা লড়াই, চেতলা কৃষ্টি সংসদের শিশু নাট্যোৎসব। ফেলে আসা বছরে একাধিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে রয়েছে চন্দ্রযানের সফল অভিযান, এশিয়ান গেমসে 107টি পদক জয় থেকে ভারতের আয়োজনে সফল আইসিসি বিশ্বকাপ, G20 সম্মেলন, এমনকি দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি। এছাড়া দেশবাসী উপহার পেয়েছেন নতুন সংসদ ভবন থেকে অমৃত ভারতের মতো দ্রুতগামী ট্রেন। সদ্য শেষ হওয়া বছরে উল্লেখযোগ্য প্রাপ্তি নিয়ে এই প্রতিবেদন। পাতা উল্টোতে উল্টোতে ক্যালেন্ডারের শেষের পৃষ্ঠায় পৌঁছালেই শুরু হয়ে যায় এক হিসাব কষার পালা। ঝুলি উল্টে দেখার পালা, কতটা কি জমা হলো, শেষ হতে চলা বছর কতটা দিয়ে গেল, নিয়ে গেলই বা কতটা। জমা খরচ, জয় পরাজয়, সাফল্য আর এবারের ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে আগামীর জয়ের অঙ্গীকার, এই সব কিছু মিলিয়ে দেখতে গেলে 2023-এ দেশের প্রাপ্তির ভাণ্ডারে জমেছে অনেক কিছুই। যেমন 2023-এ বড় সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভারতের চন্দ্রযান 3 গত 23শে আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতীর্ণ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের চন্দ্রযানই অবতরণ করতে পারেনি। আবার চন্দ্রযানের সাফল্যের পর সূর্য সম্পর্কে বিস্তারিত জানতে গত 2রা সেপ্টেম্বর মহাশূন্যে সূর্যযান আদিত্য L1 পাঠিয়েছে ইসরো, যা ইতিমধ্যেই সূর্যের কক্ষপথে ঘুরতে ঘুরতে ছবি পাঠাচ্ছে। ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে আয়োজিত G20 সম্মেলন বিশেষ সাফল্য পেয়েছে। এক বিশ্ব, এক পরিবার বার্তা দিয়ে গোটা বিশ্বকে সৌভ্রাতৃত্বে বাঁধার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023-এ দেশবাসীর অন্যতম প্রাপ্তি হল নতুন সংসদ ভবন। 9.5 একর জমির ওপরে অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যে গড়ে ওঠা এই সংসদ ভবনে একসঙ্গে 1350 সংসদ বসতে পারেন। গঠনশৈলী ও স্থাপত্যের নিরিখেও অনন্য জায়গায় রয়েছে এই সংসদ ভবন। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস বাহিনীর যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন নিম্নগামী, তখন দ্রুত হারে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। চলতি বছরে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে ভারত। আইসিসি পুরুষদের বিশ্বকাপ 2023-এর আয়োজক দেশ হিসেবে ভারতের ভূমিকা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। শেষ মুহূর্তের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও কাপ ভারতের ঝুলিতে না এলেও ফাইনালে উঠে রানার্স হয়েছে দেশ। এশিয়ান গেমস 2023-এও অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। সোনা, রূপো, ব্রোঞ্জ মিলিয়ে 107টি মেডেল এসেছে দেশের ঝুলিতে। বন্দে ভারতের পর 2023-এর একেবারে শেষ লগ্নে আরও এক নতুন ট্রেন উপহার পেল দেশবাসী। সকলের পকেট বান্ধব দ্রুতগতির আরামদায়ক ট্রেন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতারে ভারতের প্রাক্তন 8 নৌসেনা আধিকারিকের ফাঁসি রদ হয়েছে বছরের শেষ লগ্নে, যা কূটনৈতিক ক্ষেত্রে দেশের অন্যতম বড় জয়। এরকম অজস্র প্রাপ্তি আর সাফল্যের মণিমুক্ত এবার জড়ো হয়েছে দেশবাসীর ঝুলিতে। আগামী বছর আর কি দেয়, এটাই এখন দেখার অপেক্ষা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রবিবার অবসর নিয়েছেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা। ভারতীয় সেনার অন্দরে অত্যন্ত দক্ষ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন অসমের এই ভূমিপুত্র। প্রায় 4 দশক ধরে সেনাবাহিনীতে থেকে তিনি দেশের সেবায় অংশ নিয়েছেন। অবশেষে এবার অবসরের পালা। অসমের একজন স্কুল শিক্ষকের সন্তানের সেনাপ্রধানের পদে উত্তরণের কাহিনী একেবারে রূপকথার মতো, যা নিঃসন্দেহে অনেককেই অনুপ্রেরণা যোগাবে। 1984 সালের 9 জুন ইন্ডিয়ান মিলিটারির একাডেমি দেরাদুন থেকে পাশ করে সেনাতে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল কালিতা। ছোটবেলায় পড়েছিলেন গোয়ালপাড়া সৈনিক স্কুলে, পরে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যান। তিনি হলেন প্রথম অসমিয়া অফিসার যিনি কোর কমান্ডারের পদ অলঙ্কৃত করেছেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার হওয়ার আগে একাধিক ধাপ পেরোতে হয়েছিল তাঁকে।
মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চ, অপারেশনাল লজিস্টিক ডাইরেক্টরেট সহ বিভিন্ন জায়গায় তিনি কর্মরত ছিলেন। অবসর নেওয়ার আগে নিজের বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল কালিতা নিজের সমস্ত প্রাপ্য সম্মানের জন্য ঈশ্বর ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে দেশের যুব সম্প্রদায়কে কোনো রকম বিচ্ছিন্নতাবাদী প্ররোচনায় পা না দিয়ে দেশ গঠনের কাছে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। It's very difficult to put across experiences of 40 years in a question and answer session. But only a couple of things which I have been telling in all the forums wherever I have met people, particularly the young children, whenever I go to various schools and colleges. So what I have been advising the children is one must dream and one must dream big, and then thereafter work hard to fulfill that dream. It's not that dreaming alone will give you whatever you want, because it requires a lot of hard work, a lot of commitment to fulfill those dreams. I think all of us need to dream big and then work towards achieving that dream. That's the first thing what I realized. And the second thing what I would like to say is, I think the hard work, honesty definitely brings in rewards in our system, and they are recognized always, and every organization I think recognizes commitment, sincerity and honest hard work. I think with our commitment towards the nation, towards the armed forces, we, Indian Army in general and Eastern Command in particular, will be able to fulfill all its mandate of safeguarding the nation from any side, any sort of threat in the futures. কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণের 6 দিনব্যাপী গ্রাম কৃষ্টি উৎসব শেষ হল গত সপ্তাহে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর প্রায় সব জেলা থেকেই হস্তশিল্পী ও লোকশিল্পীরা এতে অংশ নেন। প্রতিদিন সন্ধ্যায় ছিল ভাওয়াইয়া, ঝুমুর, নাটুয়া, ফকিরি ও বাউল গান। প্রদর্শিত হয় ছৌ, রায়বেশে, মারুনি নৃত্য। এগুলোর পাশাপাশি এসেছিলেন সমাজে নানাভাবে অত্যাচারিত অথচ জীবন সংগ্রামে হার না মানা অ্যাসিড আক্রান্ত মহিলারা। কারোর মুখ পুড়ে গেছে, আবার কারোর চিরদিনের জন্য কঠিন খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে উঁকি দিচ্ছে নতুন জীবনের স্বপ্ন। আমি সুনিতা দত্ত। আমার ঘটনাটা হয় 2010 সালে। আমি প্রেমের প্রস্তাবে না করাতে আমার উপরে অ্যাসিড ছোড়া হয়। এখন আমি আর আমার হাজবেন্ড মিলে একটা রেস্টুরেন্ট খুলেছি। তো আমার এটাই বলার যে অ্যাসিড এমন একটা জিনিস আমাদের জীবনটা তছনছ করে দেয়। আমার এটাই বলার যে খোলা বাজারে যেভাবে অ্যাসিড বিক্রি হচ্ছে সেটা যেন বন্ধ হয়, আর তার পাশাপাশি আমাদের মতন মেয়েরা যারা বেরিয়ে আসছে তাদের পাশে থেকে আপনারা একটু সাহায্য করবেন। আমি ঝুমা সাঁতরা বলছি। আমার 2014 অ্যাসিড অ্যাটাক হয়। আমি দুটো চোখেই দেখতে পাই না। অ্যাসিড অ্যাটাকের পর আমাদের কেউ মুখ দেখতে চায় না, আমরা ঘরবন্দি হয়ে যাই। এখানে স্টল দিয়েছে, আমার হাজবেন্ড বাজার থেকে সব কিছু কিনে এনে দেয়, আমি নিজে আচার বানাই। সকলে ভাববে দেখতে পাই না কি করে বানাই, কিন্তু ওগুলো আমি নিজেই বানিয়েছি। আমি বসে বসে রাখি বানাই, আমি নাইটি কুর্তি সবই বিক্রি করি বাড়িতে বসে। মুখে মুখে প্রচার হলে বাড়িতে লোক আসে নিতে। দেখতে পাই না বলে আমার খুব দুঃখ, তো কিন্তু এখন কিছু দুঃখ মনে হয় না, সকলে তো আমার পাশে আছে, এটাই ভাবি। আমার নাম কাকুলি দাস। আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। বিয়ের পরে আমাকে একজন ভালোবাসে বলে, আমি না বলার কারণে আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, আমাকে পেছন দিক দিয়ে অ্যাসিড মারতে আমার বাচ্চা ছোট ছিল, তখন আমার মেয়েরও গায়ে পড়ে, আমার ছেলেটাকে ঠেলে দিয়েছিলাম, দিয়ে আমি সামনের দিকে ঘুরি, ফের সামনের দিকে আমাকে ফের অ্যাসিড মারে। একজনের বাড়ি ঢুকে গেছিলাম, তারা জল দেয়নি, তো তার জন্য ওখানে একটা পুকুর ছিল, সেখানে আমি ঝাঁপ কেটে ওখান থেকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়িতে আসি। তারপরে হসপিটালে ভর্তি করে ওখান থেকে বাড়িতে থেকে বেরাতাম না। সবাই বলে ওই মেয়েটারই দোষ, যে ওই ছেলেটা বলেছিল তো ও চলে যেতে পারতো, গেল না কেন, জীবনটা তাহলে নষ্ট হতো না। আমি ওই ধূপকাঠি তৈরি করে এখন বিক্রি করছি। বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখানোর খুব ইচ্ছা।
নানাভাবে এদের সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রতিনিধি দেবযানী ঘোষ সমস্ত নাগরিকদের প্রতি সহমর্মিতার আবেদন জানালেন। তাদের পাশে কিন্তু খুব কম সংখ্যক মানুষ রয়েছেন, যেমন কারু সঙ্গে রয়েছেন তাদের স্বামী বা কারু সঙ্গে বাপের বাড়ির লোকজন। আঙ্গুরা বিবি নামে একজন ভদ্রমহিলা, মেয়ে জন্ম দিয়েছিলেন বলে ওনাকে শ্বশুরবাড়ি থেকে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয় এবং এন্টায়ার ফুড পাইপটা ওনার ছিটকে যায়। উনি কোনো সলিড খাবার খেতে পারেন না এবং তারপর ওনাকে শ্বশুরবাড়ি থেকে বাচ্চা সমেত বের করে দেওয়া হয়। সে কিভাবে বাঁচবে, কিভাবে তার চলবে? ওরা তারপরেও এগিয়ে চলছে কিভাবে নিজেদের স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে আসা যায়। হাতটা যদি একটু ধরা যায় তাহলে কিন্তু ওরা অনেক দূর এগোবে। এইটুকুই ওদের পক্ষে যথেষ্ট। গত বছরের শেষ 3 দিন মুক্ত অঙ্গন রঙ্গালয়ে অনুষ্ঠিত হয়ে গেল চেতলা কৃষ্টি সংসদের 29তম শিশু নাট্যোৎসব। আয়োজক সংগঠনের সরগরম আমার গান ও বিচ্ছুরণ ছাড়াও দত্তপুকুর আলোর পাখি নাট্যগোষ্ঠী প্রযোজিত আব্বুলিশ এবং নবাঙ্কুর নাট্যদলের সিলেবাসে নেই এই 5টি নাটক মঞ্চস্থ হয়। কোনো রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই 3 দশক ধরে নিরবচ্ছিন্নভাবে তাঁরা এই কাজ করে চলেছেন। সংগঠনের সম্পাদক সমরজিৎ দে তাদের এই দীর্ঘ পথ পরিক্রমা প্রসঙ্গে বললেন, শুভানুধ্যায়ী কিছু বন্ধু ও স্বজনের সহযোগিতায় তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। 85 সাল থেকে বিভিন্ন জেনারেশনের যে ছোটরা এই দীর্ঘ জার্নিতে আমাদের সঙ্গে চলেছেন, তাদের মধ্যে যারা বড় হয়ে উঠেছেন সেই বড়দের দল, তাদের একটা প্রযোজনা আমার গান। এটি একটি পূর্ণ দৈর্ঘ্যের নাটক। আমরা কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পাই না। বিভিন্ন প্রান্তের ছোটদের নাটকের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটি আয়োজন করতে আমরা মুক্ত অঙ্গনকেই বেছে নিয়েছি, কারণ শুরুর দিক থেকে এই মুক্ত অঙ্গনে আমাদের শিশু নাট্যোৎসব আয়োজিত হয়ে চলেছে। শিশু নাট্যোৎসব প্রতি বছরের শেষ শুক্র, শনি, রবি এই মুক্ত অঙ্গনে অনুষ্ঠিত হয়। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।